हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, আমরা আপার প্রাইমারি টেট 2026 কে লক্ষ্য করে এবং ডাব্লিউবিএসএসসি যে আপার প্রাইমারি যে ভ্যাকেন্সি বার হওয়ার কথা তাকে টার্গেট করে আমরা কিন্তু বিভিন্ন টপিক ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ ক্লাস করাচ্ছি। এবং এই চ্যানেলের প্লেলিস্টে যদি তোমরা ভিজিট করো সেখানে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পেডাগজি অর্থাৎ বাংলা ভাষার যে শিক্ষণ দক্ষতা এবং তার যে পেডাগজিক্যাল পার্ট সেই একটা টপিক এবং চ্যাপ্টার অনুযায়ী কিন্তু ক্লাসগুলো করাচ্ছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো প্রথমেই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, এবং সাথে সাথে বলবো যে চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো, ওখানে অলরেডি অনেক ক্লাস করানো হয়েছে এবং এক এক করে সমস্ত সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাসগুলো আমি যে সিলেবাসে রয়েছে সেই অনুসারে আমি কিন্তু করাচ্ছি এক এক করে। তো দেখো আজকে যেটা টপিক সেটা হচ্ছে ভাষা শিক্ষণের দক্ষতা সমূহ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিল, যেখানে LSRW অর্থাৎ লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং অর্থাৎ শ্রবণ, কথন, পঠন, লিখন এই সমস্ত দক্ষতার বিকাশ, বিভিন্ন শ্রবণ দক্ষতার কীভাবে ভাগ করা যায়, কথন দক্ষতার কীভাবে ভাগ করা যায়, একজন টিচার হিসাবে তুমি কীভাবে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাবে, পঠন, লিখন, কথন দক্ষতার কীভাবে বিকাশ ঘটাবে, সেই সমস্ত দিকগুলো আমরা এক এক করে আলোচনা করব। যেখানে গ্রহণধর্মী, প্রকাশধর্মিতা কী, সরব পাঠ, নীরব পাঠ কী, চর্বণা, সাধনা পাঠ কী, আদর্শ পাঠের বৈশিষ্ট্য কী, লিখন কথনের সম্পর্ক কী, তারপরে সরব পাঠ নীরব পাঠের পার্থক্য কী, একদম সম্পূর্ণ ডিটেলস ডিসকাস করা হবে ক্লাসে। তো অবশ্যই বলবো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এবং ক্লাসটা দেখার সাথে সাথে বলবো ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। আর এই ধরনের যে ক্লাসগুলো আমি করাচ্ছি তার ক্লাসের PDF সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আমার দ্য ওয়েব এডুকেশন যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবে। একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের আমি এগুলো প্রোভাইড করে থাকি। এর আগেও আমি ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউর জন্য যে ক্লাসগুলো করিয়েছি, ইন্টারভিউ রিলেটেড ক্লাসেরও PDF কিন্তু সেখানে পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক এবং যে ক্লাসগুলো করাচ্ছি তার প্লেলিস্টের লিঙ্কও প্রোভাইড করা হবে। তো চলো আজকে আমরা ক্লাসটা আলোচনা করা যাক। তো সকলেই যারা দেখছো নিজের প্রেজেন্ট হিসেবে একটা লাইক অবশ্যই করো এবং কমেন্ট বক্সে জানাও যে ক্লাসগুলো কেমন লাগছে। তো দেখো আজকে যেটা ক্লাস এবং এটা হচ্ছে ভাষা শিক্ষণের যে দক্ষতাসমূহ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিলের আজকে অর্থাৎ বাংলার পেডাগজি এবং ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় ক্লাস। তো দেখো প্রথমত আমরা যেটা জানবো যে এর আগে আমরা মাতৃভাষা কী, মাতৃভাষা কতটা গুরুত্ব, সেখানে কোঠারি কমিশন সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে যেটা বিষয় সেটা হচ্ছে দেখো সাধারণভাবে বলছে মাতৃভাষার যে দক্ষতা সেই দক্ষতা অর্জনের ক্ষেত্রে 4টি বিষয়ের উপর আমরা গুরুত্ব দিয়ে থাকি বা দেওয়া দরকার। সেটা কি? একটা হচ্ছে কি ভাষা শুনে বুঝতে পারা অর্থাৎ শ্রবণ, অর্থাৎ কেউ যদি কোনো একটা ভাষা বললো সেটা তো আমরা ভালোভাবে শুনবো তবে তো বুঝতে পারবো, একদম ঠিক একটা। দ্বিতীয় হচ্ছে কি ভাষাটিকে কথায় ব্যবহার করতে পারা অর্থাৎ কথন, অর্থাৎ যেটা তুমি শুনলে বা কোনো কিছু যদি শুনেছো সেটা কীভাবে তুমি প্রকাশ করতে পারছো, অর্থাৎ এখানে তোমার কথা বলার ভঙ্গিমাতা সেটা এখানে বিকাশ ঘটবে। 3 নম্বর কী বলছে ভাষাটি লিপিরূপে পড়তে পারা, অর্থাৎ কোনো বিষয় যদি আমরা লিপিরূপে পড়তে পারি এবং সেটা বোধগম্য করতে পারি সেটা আমরা কী বলে থাকি পঠন, যেটা পাঠ করা বলা হয়, এবং ভাষাটিকে লিখিতভাবে প্রকাশ করতে পারা অর্থাৎ লিখন। এখানে 4টি জিনিস রয়েছে এবং এই 4টি জিনিসের উপরেই কিন্তু ভাষা শিক্ষণ দক্ষতাটা হয়ে থাকে। তাহলে এই 4টি জিনিস কি? শ্রবণ, কথন, পঠন ও লিখন। এই দক্ষতা অর্জন করতে পারলে মাতৃভাষার মাধ্যমে নিজেরা কি সঠিকভাবে প্রকাশ করা সম্ভব, অর্থাৎ সে ভাষার দক্ষতা খুবই সম্ভব হয়ে উঠবে। এটা যে কোনো ভাষার ক্ষেত্রে এই 4টি দক্ষতা কিন্তু থাকা অবশ্যই দরকার, বা এই 4টি দক্ষতা একজন শিক্ষক মহাশয়কে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কিন্তু এই দক্ষতাগুলো অর্জন করার জন্য সাহায্য করতে হবে। তো এই 4টি দক্ষতাকে প্রধানত আমরা 2টি ভাগে ভাগ করি। একটা হচ্ছে গ্রহণধর্মী অর্থাৎ যেটা আমরা গ্রহণ করতে পারবো, এবং প্রকাশধর্মী যেটা আমরা কথোপকথন বা মিথস্ক্রিয়া বা কমিউনিকেশনের জন্য বা পারস্পরিক মিথস্ক্রিয়ার জন্য আমরা কী করি সেটা প্রকাশ করতে পারি। তো যেটা গ্রহণ করি, গ্রহণ করাটাকে আমরা দুটো দিক রয়েছে গ্রহণের। একটা হচ্ছে শ্রবণ যেটা আমরা শুনে গ্রহণ করতে পারি, এবং একটা হচ্ছে পঠন অর্থাৎ লিখিত রূপে যেটা আমরা পড়ে পাঠ করে গ্রহণ করতে পারি। এবং প্রকাশধর্মীতে কি যেটা প্রডিউস করা হচ্ছে সেটা হচ্ছে কথন, অর্থাৎ কথা বলে আমরা কোনো কিছু মনের ভাব প্রকাশ করি। একটা হচ্ছে লিখিতভাবে কোনো কিছু মনের ভাব প্রকাশ করি। এটা ইংরেজিতেও এইভাবেই রয়েছে, ইংরেজি ক্লাসগুলোও আমি করাবো এক এক করে। তো এটাকে ইংরেজিতে বলে LSRW, অর্থাৎ L ফর লিসনিং বা শ্রবণ, S ফর স্পিকিং বা কথন, R ফর রিডিং বা পঠন, এবং W ফর রাইটিং বা লিখন। তো আমরা জানলাম এতক্ষণ কি যে ভাষার যে দক্ষতা অর্জনের জন্য 4টি বিষয় দরকার, শ্রবণ, কথন, পঠন, লিখন। এটাকে 2টি ভাগ করা যায়, গ্রহণধর্মী এবং প্রকাশধর্মী। গ্রহণধর্মীতে দুটো ভাগ রয়েছে, একটা শ্রবণ এবং পঠন অর্থাৎ শুনে কোনো জিনিস গ্রহণ করতে পারি এবং পড়ে নিয়ে, আর প্রকাশ করতে পারি একটা হচ্ছে কথা বলে এবং একটা হচ্ছে লিখিতভাবে। ওকে,
নেক্সট দেখো কি বলেছে, এই চারটি দিক একে অন্যের সহায়ক, অর্থাৎ একটার সাথে একটা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। একটি দক্ষতার সাহায্য ছাড়া কোনো কিছু আমরা অন্য যে দক্ষতাগুলো রয়েছে সেটা আমরা অর্জন করতে পারবো না বা অর্জন করা সম্ভব নয়। তো আমরা এবারে এক এক করে জানবো। তো গ্রহণধর্মিতার মধ্যে প্রথমত পড়েছে কি শ্রবণ, তারপর আমরা শ্রবণটা জানা যাক, শ্রবণ বা লিসনিং। তো আমরা শ্রবণটা জানবো। তো শ্রবণের বিকাশের কিছু উপায়সমূহ আছে, অর্থাৎ একটা শিশুকে তুমি যখন শ্রেণীকক্ষে পাঠদান করাবে বা তুমি এজ এ টিচার হিসাবে শিশু শিক্ষার্থীদের কীভাবে শ্রবণ দক্ষতা বিকাশ করবে তার জন্য কিছু তো উপায় থাকা দরকার। হ্যাঁ, অবশ্যই দরকার। তো কী কী রয়েছে দেখো না, যোগাযোগের প্রক্রিয়ার দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো, এই যোগাযোগ প্রক্রিয়ার যে ত্রুটি রয়েছে সেই ত্রুটির গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র হলো শ্রবণ। অর্থাৎ ভালো করে কোনো কথা যদি না শোনা হয় বা না যদি বুঝতে পারি তাহলে কি আমরা যা তা বলে ফেলি এবং সেটা কি বোধগম্য হয় না এবং যার বলার উদ্দেশ্যটাই কিন্তু আলাদা হয়ে যায় শোনার ফলে। তার জন্য শোনাটা অবশ্যই দরকার। বিষয়কে সঠিকভাবে গ্রহণ এবং বিশ্লেষণ করা শ্রবণের কাজ। কোনো বিষয়কে সঠিকভাবে গ্রহণ করা এবং সেটাকে বিশ্লেষণ করা হচ্ছে শ্রবণের কাজ। কানে শোনা এবং শ্রবণ দক্ষতা এক নয়, অর্থাৎ কোনো জিনিস কানে শোনা আর শ্রবণ দক্ষতা কিন্তু এক নয়, এটা কিন্তু মনে রাখবি। অর্থাৎ কোনো কিছু কানে শুনলাম এবং সেটা যদি আমি সেটা ভালোভাবে বোধগম্য করতে পারলাম না বা শোনাটাও যদি ভালোভাবে শুনলাম না, তাহলে কি শ্রবণ দক্ষতার বিকাশ ঘটবে আমার? না, ঘটবে না। তাহলে শ্রবণ দক্ষতার জন্য যেমন শুনতে হবে, সেটাকে বোধগম্য করতে হবে এবং দক্ষতার সহিত সেটাকে বিশ্লেষণ করতে পারতে হবে। অর্থাৎ যে কোনো শব্দ আমরা কানে শুনতে পাই। শ্রবণ দক্ষতা কিন্তু কী জিনিস না, বিষয়ের প্রতি মনোযোগী হওয়ার দক্ষতা। এই যে তোমরা আজকে পাঠদান যেটা আমি করাচ্ছি তোমাদের সামনে বা ক্লাসটা নিয়ে আসছি, সেটা নিশ্চয়ই তোমরা ভালোভাবে শুনবে, তবে তো তোমরা সেটার প্রতি বোধগম্য হবে, মনোযোগী দেবে, তবে তো তোমাদের শ্রবণ দক্ষতার বিকাশ ঘটবে এবং বিষয়ের গভীরেও তোমরা প্রবেশ করতে পারবে। আর যদি কেউ স্কিপ করে করে বা হয়তো স্পিডটা বাড়িয়ে নিয়ে যদি শোনার চেষ্টা করো বা হয়তো একটু ক্লাসটা দেখলাম আর স্কিপ করে দিলাম, সেটাতে তোমার শ্রবণ দক্ষতার বিকাশ ঘটবে না এবং তারপরে কি তোমার যে যেটা উদ্দেশ্যে তুমি পড়তে চাইছো বা ক্লাসগুলো দেখছো সেটা তোমার দেখার উদ্দেশ্যটাও কিন্তু সাফল্যিত হবে না। তাই মনোযোগ সহকারে কিন্তু যে কোনো শোনাকে শুনতে হবে, অর্থাৎ যে কোনো কথার বিষয়গুলোকে শোনা দরকার। এই শ্রবণ দক্ষতার কিন্তু আরও প্রকারভেদ আছে। তো শ্রবণকে নানা বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো প্রথম প্রকার কী কী রয়েছে, একপাক্ষিক শ্রবণ এবং দ্বিপাক্ষিক বা পারস্পরিক শ্রবণ। তাহলে একপাক্ষিক শ্রবণ কথার দ্বারাই বোঝা যাচ্ছে একপাক্ষিক কী হবে না, এখানে শ্রোতার নিজস্ব বক্তব্য রাখার অবকাশ থাকে না। অর্থাৎ এই যে আমি বলছি, তোমরা কি আমার সাথে কমিউনিকেশন করছো? না, শুধু তোমরা শুনেই যাচ্ছ। তো এটা হচ্ছে কি একপাক্ষিক শ্রবণ। তাহলে এখানে যেমন টিভিতে আমরা কোনো কিছু শুনি, আমরা কি টিভি যেটা সিরিয়াল বা কোনো ফিল্ম দেখছি বা চলচ্চিত্র কোনো একটা দেখছি, সেটাকে আমরা কি বলি যে না এটা ভালো সিন হয়নি, এটা চেঞ্জ করে দাও সঙ্গে সঙ্গে? হয়নি। যেমন রেডিওতে কোনো কিছু শোনা, শব্দ শোনা, এটা কি হয় কি? এটা কিন্তু একপাক্ষিক শ্রবণ। যেমন আমি তোমাদের ইউটিউবে ক্লাস করাচ্ছি, এটা তোমরা শুনছো, কিন্তু আমার সাথে কি তুমি কমিউনিকেশন করছো? না, হয়তো কমেন্টের দ্বারা কমিউনিকেশন করছো, কিন্তু মুখে বলার মধ্য দিয়ে কিন্তু কমিউনিকেশন কোনো হচ্ছে না। তো এটা হচ্ছে একপাক্ষিক শ্রবণ। আর দ্বিপাক্ষিক শ্রবণ বা পারস্পরিক শ্রবণ কি না, এখানে শ্রোতা সময় বিশেষে বক্তা এবং বক্তা সময় বিশেষে শ্রোতা হয়ে থাকে। যেমন দুজনের মধ্যে কথোপকথন, যেমন যদি অফলাইন আমরা কোনো যদি ক্লাস নিয়ে থাকি, তো এই যে অফলাইন ক্লাসটা নেওয়া হচ্ছে কি, আমরা কেউ একজন শিক্ষক মহাশয় হিসেবে যদি আমি তোমাদের ক্লাস নিতাম, তাহলে আমি তোমাদের হয়তো বোঝাতাম, কোনো যদি বুঝতে অসুবিধা হয় তো সঙ্গে সঙ্গে বলতাম, তোমার সঙ্গে সঙ্গে হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি বা এটা বুঝতে পারিনি, তার উত্তরটা বলে দিন বা একটু বিশ্লেষণ করে দিন। তাহলে তুমিও বলছো, আমিও বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু দ্বিপাক্ষিক শ্রবণ বা পারস্পরিক শ্রবণ। আর একপাক্ষিক শ্রবণ হচ্ছে অনলাইন ক্লাস করাটা। এটা ভালোভাবে মনে রাখলেই কিন্তু বুঝতে পারবে। নেক্সট এরপর আসছে কি দেখো, তারপর আসছে দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে শ্রবণেরও আবার দ্বিতীয় প্রকারের দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে পৃথকীকৃত, একটা সামগ্রিক। দেখো এগুলো কিন্তু অনেক বইতে বা অনেক যে সমস্ত বই রয়েছে ডিএলএড বা বিএডের সমস্ত বইতে কিন্তু এই ডিটেলস তথ্য থাকে না, এবং আমি তোমাদের ক্লাসগুলো নিয়ে আসছি এই জন্য এত ডিটেলসে, যাতে করে এই বিষয় বা এই টপিকগুলো বা যে সিলেবাসের মধ্যে রয়েছে এই সিলেবাস থেকে যেন কোনো তোমাদের খামতি না থাকে বা কোনো ত্রুটি যেন না থাকে। তাই সমস্তগুলো ডেসক্রিপটিভভাবে করাচ্ছি, ভালোভাবে ক্লাসগুলো সকলে দেখো এবং চ্যানেলে পাশে থাকো। আর সাথে সাথে বলবো টেলিগ্রাম যে অফিসিয়াল রয়েছে সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে। তো দেখো পৃথকীকৃত কী জিনিস শ্রবণটা, যেখানে বিভিন্ন শব্দের পৃথক পৃথক তাৎপর্য অনুধাবনের চেষ্টা করা, অর্থাৎ বিভিন্ন দিকের যে শব্দগুলো সেটা কি পৃথক পৃথকভাবে তাৎপর্যপূর্ণ হচ্ছে এবং সেটাকে আমরা কি অনুধাবন করার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি। আর সামগ্রিক কি না, যেখানে শব্দ নয় বিষয়ের সামগ্রিক রূপ অনুধাবনের চেষ্টা করা হয়, অর্থাৎ কোনো হয়তো একটা মিটিংয়ের মধ্যে দিয়ে কি সমগ্র বিষয়টা আমরা শোনার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি বা সেটাকে সারসংক্ষেপে আমরা সেটা কি অনুধাবন করছি হলো। আর তৃতীয় প্রকারও আবার ভাগ রয়েছে, সেটা হচ্ছে একটা তথ্য নির্ভর, একটা অনুপুঙ্খ এবং একটা সমমর্মী। তো তথ্য নির্ভর কোনটা শ্রবণ, যেটা শ্রবণের মধ্যে দিয়ে কি বিভিন্ন তথ্য গ্রহণ করি,
অনুপুঙ্খ যেটা কি বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য যেটা শ্রবণ করা হয়, এবং সমমনবী কি যেখানে শ্রবণের মাধ্যমে অনুধাবন করে এবং প্রক্ষোভ অনুভব হয়। হয়তো কোনো তোমার মধ্যে ঈর্ষা বা রাগ বা ক্রোধ যদি তোমার মধ্যে থাকলো, সেটা তুমি মানে বুঝতে পারছো এই শ্রবণের মধ্য দিয়ে। তাহলে আমরা ভাগগুলো জানলাম। এবার আমরা জানবো শ্রবণ দক্ষতা অর্জন, কীভাবে শ্রবণ দক্ষতা অর্জন করা যায়, এটা আমাদের জানতে হবে। তো দেখো, শ্রবণ দক্ষতা অর্জন করতে কী কী জানা দরকার। একটা হচ্ছে নিজে কথা না বলা, অর্থাৎ এই যে আমি পাঠ করাচ্ছি আর তুমি যদি শুনছো যেটা ইউটিউবে, এবং তার সাথে সাথে তুমি হয়তো কোনো আরেকটা ফোনের দ্বারা গেম খেলছো বা কোনো বন্ধু বান্ধবের সাথে গল্প করছো, সেখানে কিন্তু তোমার এটা শোনাটা তোমার কার্যকরী হবে না, বা শ্রবণ দক্ষতার বিকাশ ঘটবে না, বা শ্রবণগত যে দক্ষতা সেটা অর্জন করতে পারবে না। তাই যখন কোনো কিছু শুনবে তখন নিজে না কথা বলাটাই দরকার। অর্থাৎ এখানে শ্রেণীকক্ষেও শিক্ষার্থীদের এই বিষয়ে জ্ঞান দেওয়া দরকার যে একজন শিক্ষক বা শিক্ষিকা মহাশয় যখন পাঠদান করাবেন, তখন বিদ্যালয়ের যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কোনো বিষয়ে যাতে এদের মানে একে অপরে যাতে কথোপকথন না করে ক্লাসের প্রতি কনসেন্ট্রেশন বা মনোযোগ দেওয়া দরকার, যাতে করে সে বুঝতে পারে এবং শ্রবণগত দক্ষতারও বিকাশ ঘটে। 2 নম্বর কি, নিজেকে শোনার জন্য প্রস্তুত করা অবশ্যই দরকার। তার জন্য তো আমরা শ্রেণীকক্ষে প্রবেশ করি, তখন কি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে যখন প্রবেশ করা হয় তখন সকলকে অ্যাটেনশন করে দেওয়া হয়, বা যখন আমরা নাম প্রেজেন্ট করার পর কী করি, যখন পাঠের মধ্যে প্রবেশ করি তখন একদম তাদেরকে প্রথমত কাজ হচ্ছে তাদের প্রতি মনোযোগ আকর্ষণ করা বা পাঠের প্রতি তাদের মনোযোগটা নিয়ে আসা। 3 নম্বর কি, বক্তাকে সহজভাবে বলতে দেওয়া, অর্থাৎ যেটা বলবে সেটা যেন একদম সহজভাবে বলা হয়, সহজ সাবলীলভাবে। কোনো আট পড়ে কোনো একটা কথা বলে দিলে যেটা হয়তো তারা কোনোদিন শুনেই না ওই শব্দটা, সেই ধরনের কোনো শব্দ ব্যবহার করা যাবে না। 3 নম্বর, মনোযোগ বিঘ্নকারী বিষয়গুলিকে সরিয়ে দেওয়া, অর্থাৎ যাতে করে মনোযোগ বিঘ্ন ঘটে সে ধরনের কোনো বিষয় তাদের সামনে আনা চলবে না, বা শ্রবণগত দক্ষতা অর্জনের সময় তুলে ধরা চলবে না। 5 নম্বর কি, ধৈর্যশীল হওয়া, যেখানে মনোযোগ হবে সেখানে ধৈর্যশীল থাকতে হবে। যদি এই যে ক্লাসটা তোমরা দেখছো যদি ধৈর্য সহকারে যদি না দেখো ক্লাসটা, তাহলে কী হবে, তোমার যে শ্রবণ দক্ষতা সেটারও বিকাশ ঘটবে না, এবং তোমার পাঠ্যের প্রতিও মনোযোগ থাকবে না, এবং তোমার কি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতেও বা এই বিষয়টির থেকে যদি কোনো প্রশ্ন আসে ভালোভাবে তোমরা লিখতে পারবে না বা উত্তর দিতে পারবে না। 6 নম্বর কি, ব্যক্তিগত মতামতের ঊর্ধ্বে ওঠা, অর্থাৎ নিজের ব্যক্তিগত মতামতের থেকে ঊর্ধ্বে উঠে নিয়ে নিজেকে সেই বিষয়ের প্রতি মনোযোগী করে তোলা। বক্তব্যের ধরনের প্রতি মনোযোগী হওয়া, যে বক্তব্যটা মানে পেশ করা হচ্ছে বা উপস্থাপন করা হচ্ছে সেটার প্রতি কিন্তু মনোযোগী হতে হবে, এটা কিন্তু অবশ্যই দরকার। শুধু শব্দ নয়, বিষয় অনুধাবনের সচেষ্ট হওয়া, অর্থাৎ যে বিষয়গুলো তোমরা এই যে পড়াচ্ছি শুধু যে শুনেই চলে সেটা নয়, সেটা অনুধাবন বা সেটাকে বোঝার মতো তার ভঙ্গিমায় বা বোঝার মতো যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু করতে হবে। আর নেক্সট 9 নম্বর কী বলছে, বাচিক বক্তব্য শুধু নয়, অবাচিক সংযোগের প্রতিও লক্ষ্য রাখা দরকার, অর্থাৎ শুধুমাত্র যে কথাটা আমি বলছি সেটাও নয়, তার সাথে সাথে তার অঙ্গভঙ্গি, গেস্টার, পোস্টার কেমনভাবে একজন শিক্ষক মহাশয় করছে তার প্রতিও কিন্তু শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে হবে। এবার আসছে শ্রবণ দক্ষতা অর্জনে শিক্ষক তথা বিদ্যালয়ের ভূমিকা, যেটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করা রয়েছে। তো যখন তুমি বিদ্যালয়ে যাবে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কীভাবে তাদের মনোযোগ আকর্ষণ করবে শ্রবণ দক্ষতার জন্য, তো দেখো কি বলছে না, শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট সময় দেওয়া প্রয়োজন, অবশ্যই সময় দিতে হবে। ধীরে ধীরে বক্তব্য বিষয় উপস্থাপিত করতে হবে বা উপস্থিত করতে হবে, অর্থাৎ যে বিষয়টি পাঠদান করাবেন একজন শিক্ষক মহাশয় সেখানে একদম সহজ সরলভাবে ধীর গতিতে তাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সেভাবে বলা দরকার। গড়বড় করে কোনো হড়বড় করে বলে দিলাম সেটাতে তারা বুঝতে পারবে না এবং শ্রবণ দক্ষতার বিকাশ ঘটবে না। 3 নম্বর কী বলছে, ছোট ছোট বাক্য উপযুক্ত ছেদ ও জ্যোতির্চিহ্ন সহকারে ব্যবহার করতে হবে। ছোটো ছোটোভাবে বাক্যগুলো উপস্থাপন করতে হবে শিক্ষার্থীর সামনে, জ্যোতির্চিহ্ন ছেদ যে প্রয়োগ সেই পাংচুয়েশনগুলো সঠিকভাবে প্রয়োগ করা দরকার। 4 নম্বর কি, শব্দ এবং বিঘ্ন উদ্রেককারী বিষয়গুলিকে যতটা সম্ভব পরিহার করতে হবে, অর্থাৎ যেখানে হয়তো তুমি পাঠদান করাচ্ছ যে বিদ্যালয়ের মধ্যে সেখানে কোনো শব্দ বা বিঘ্ন উদ্রেককারী কোনো বিষয়গুলি যতটা সম্ভব সেখান থেকে দূরে সরিয়ে রাখতে হবে। একটু ওয়েট। তারপরে কি বলছে দেখো, তারপরে নেক্সট এটা বলছে 5 নম্বর, না প্রযুক্তির সাহায্য নিলে ভালো হয়, অর্থাৎ কোনো কিছু পড়ানোর সময় কোনো প্রযুক্তির সাহায্য বলতে কোনো অডিও রেকর্ডিং ক্লাস যেখানে অডিও রেকর্ডভাবে করা হয় তাহলে কি তাদের সেটার প্রতিও মনোযোগ আকর্ষিত হবে এবং পাঠটা ভালো করে শুনবে। একাধিকবার পাঠ করা প্রয়োজন, অর্থাৎ একবার যে তুমি পড়ে দিলে সেটা নয়, সেটা বারবার বোঝার পর এই যে আমি তোমাদের বোঝাচ্ছি বারবার বোঝাচ্ছি বিষয়টা, তবে তো তোমাদের মধ্যে বোধগম্য হচ্ছে, তাই একাধিকবার পাঠ করাও প্রয়োজন। 7 নম্বর কি, বক্তব্য বিষয়ের মধ্যে থেকে প্রয়োজনীয়
এবং অপ্রয়োজনীয় বিষয়গুলিকে শনাক্ত করে পৃথক করতে পারার দক্ষতা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ যে বিষয়গুলো শোনা একদম তাদের জন্য যোগ্য বা তাদের শোনা অবশ্যই দরকার বা এটার ক্ষেত্রে তাদের শোনার একটা ভালো একটা অনুধাবন হবে, সেই সমস্ত বিষয়গুলোই প্রয়োজনীয় বিষয়গুলোই তাদের সামনে উপস্থাপন করতে হবে এবং অপ্রয়োজনীয় বিষয়গুলিকে শনাক্ত করে পৃথক করে রাখতে হবে। 8 নম্বর কি, বক্তব্যের অর্থনিহিত অর্থ অনুধাবনে পারঙ্গম করে তুলতে হবে। অর্থাৎ যে বক্তব্যটা তুমি বলছো তার যে ইনার মিনিং বা অন্তর্নিহিত যেটা অর্থ সেটা অনুধাবনে তাদেরকে পারঙ্গম করে তুলতে হবে, তাহলেই তাদের শ্রবণ দক্ষতার বিকাশ ঘটবে। নেক্সট দেখো, তারপর 9 নম্বর কী বলছে, শ্রবণ সম্পর্কিত কাজ করতে দিতে হবে। যেমন খবর শুনে মূল বিষয়গুলিকে চিহ্নিত করতে বলতে হবে, যে তোমরা কি কি শুনলে, মূল বিষয়টা খবরের মধ্যে কি রয়েছে, কি কতটা ভালো করে শোনার তোমার দক্ষতা অর্জন হলো সেটাও কিন্তু এখানে বোঝা যাবে। এবার আসছে বিভিন্ন ধরনের শ্রবণ কৌশল। দেখো বিভিন্ন ধরনের শ্রবণ কৌশল কী কী রয়েছে আমরা জানবো এক এক করে। তো দেখো পাঠটা কিন্তু বড় হবে, তাই সকলকে বলবো মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। কেউ একঘেয়েমির মতো লাগছে বলে তোমরা স্কিপ করে দিলে তাহলে কিন্তু তোমাদের বোঝার কোনোভাবেই কিচ্ছু তোমাদের আসবে না। আমি সিওরিটি বলছি যে টেট বলো বা টিচিং এক্সামে এই যে সাবজেক্ট বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি, এখান থেকে যদি প্রশ্ন আসে বা এই চ্যাপ্টার থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এবং এই প্রশ্ন যদি আসে তো এর বাইরে কিন্তু একটাও প্রশ্ন আসবে না, এটা আমি শিওর 100% বলতে পারি। তাই ক্লাসগুলো মন দিয়ে কিন্তু দেখো। তো দেখো প্রথমত কী রয়েছে, নিচের দিক থেকে উপরের দিকে যাওয়া এবং উপরের দিক থেকে নিচের দিকে আসা, অর্থাৎ বটম আপ এবং টপ ডাউন অ্যাপ্রোচ যেটা বলা হয়। দেখো নিচের দিক থেকে উপরের দিকে যাওয়া অর্থাৎ বটম আপ, সংক্ষিপ্ততম পর্যায় শুনে এবং বিশ্লেষণ করে অর্থের দিকে যাওয়া, অর্থাৎ কোনো বিষয়টা সংক্ষিপ্ত পর্যায়ে শুনে নিয়ে সেটাকে বিশ্লেষণ করার যে বিষয়টা সেটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ বা বটম আপ লিসনিংয়ের ক্ষেত্রে পড়ে। আর টপ ডাউন কি না, উপরের দিক থেকে নিচের দিকে যাওয়া, মানে নতুন কিছু শুনে পূর্বজ্ঞানের প্রেক্ষিতে সেটা অনুধাবন করার চেষ্টা করা। অর্থাৎ পূর্বে তুমি কি শিখেছো সেটা যদি তুমি জানো, তাহলে এই যে টপ ডাউন যে অ্যাপ্রোচের মধ্য দিয়ে নতুন কিছু শুনে পূর্বের যে অভিজ্ঞতা তোমার রয়েছে শোনার, তার সাথে অনুধাবন করা বা তার সাথে মেলবন্ধন ঘটিয়ে শ্রবণ দক্ষতার বিকাশ ঘটানো। 2 নম্বর কী বলছে, পাঠ্য বিষয় শ্রবণ, অর্থাৎ পাঠ্য বিষয় শ্রবণের মাধ্যমে যথাযথভাবে অনুধাবনের প্রচেষ্টা, অর্থাৎ যে পাঠটা তুমি পাঠদান করাচ্ছ সেই পাঠ্য বিষয় শ্রবণের মাধ্যমে যথাযথভাবে সেটাকে অনুধাবন করার চেষ্টা করা। 3 নম্বর কি, শ্রবণের আগের প্রস্তুতি পর্ব, অর্থাৎ শ্রাব্য বিষয়ের পূর্বানুমান জানতে হবে, শোনার জন্য মানসিক প্রস্তুতি এবং প্রেক্ষিত সম্বন্ধে ধারণা, সামগ্রিক স্থান লাভের চেষ্টা এবং নির্দিষ্ট তথ্য আহরণের চেষ্টা, যেটা আমরা আগেও আলোচনা করেছি আর এখানে বিশেষভাবে বলার প্রয়োজন রাখে না। এবার শ্রবণকালীন পর্ব। তো শ্রবণকালীন পর্বের মধ্যে কী রয়েছে দেখো, শিক্ষার্থীদের মনোযোগী করে তোলা, শ্রবণের সময় কিছু কাজ দেওয়া, যেমন কাজের পাতা ব্যবহার করা, আকর্ষণীয় বিষয়গুলি উপভোগের সুযোগ দেওয়া, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো আকর্ষণীয় সেটা তুমি বারবার বললে সেটাকে তাদের শোনার যে একটা দক্ষতা সেটা বিকাশ ঘটবে এবং পাঠের প্রতি বা বিষয়ের প্রতি যে উপযোগীগুলো রয়েছে সেগুলো ভালোভাবে উপভোগ করতে পারবে। তারপরে কী রয়েছে দেখো, শ্রবণের পূর্ববর্তী পর্ব, অর্থাৎ শ্রবণের পরবর্তী পর্ব, অর্থাৎ শিক্ষার্থী বোধগম্যতা স্তর যাচাই, যা শুনলো সেটাকে তোমার যাচাই করতে হবে। শিক্ষার্থীর স্মরণ ক্ষমতা যাচাই, কতটা ভালোভাবে শুনেছে, কতটা মনে রাখতে পেরেছে সেটা যাচাই, এবং মূল্যায়ন ভিত্তিক প্রশ্নকরণ, অর্থাৎ কিছু প্রশ্নের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করা। এটা হচ্ছে শ্রবণ দক্ষতা। তাহলে আমরা এলটা জানলাম, এবার আসছি এসটা, অর্থাৎ স্পিকিং বা পঠন। তো ঠিক একইভাবে পঠনটা আমরা জানবো। তো দেখো পঠন বলতে কী বোঝে দেখো না, কোনো লিখিত যে বিষয় রয়েছে সেটা বোঝার জন্য যে দক্ষতা সেটাকে আমরা বলি পঠন। অর্থাৎ কোনো যেটা লিখিত রয়েছে, এই যে আমি লেখাটা পড়াচ্ছি তাহলে লিখিত বিষয় রয়েছে, এই লিখিত বিষয়টাকে যে পাঠ করা সেটা হচ্ছে পঠন। পঠনও কিন্তু একটি গ্রহণধর্মী দক্ষতা, অর্থাৎ গ্রহণধর্মীতে আমরা পড়ছিলাম তো একটা লিখন ছিল যেটা জানলাম। এবার আসছে পঠন। তো পঠনের মধ্যে দেখো কী কী রয়েছে না, পঠনের কারণ, অর্থাৎ কেন আমরা পড়ব, পঠন তো কারণটা তো জানতে হবে কোনো বিষয়। তো নিম্নলিখিত কারণে আমরা লিখিত বিষয় পাঠ করি, যেমন বিষয়ের প্রতি আগ্রহের জন্য, বিষয়ের কার্যকারিতার জন্য, তথ্য আহরণের জন্য, পাঠ্য বিষয় পড়ার জন্য এবং অগ্রসর পাঠ অথবা শিখনের জন্য। তো এই বিষয়ের জন্য আমরা পাঠ করে থাকি। কী কী বললাম, বিষয়ের প্রতি আগ্রহের জন্য, অর্থাৎ একটা বিষয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য, বিষয়ের কার্যকারিতা কী রয়েছে সেটা জানার জন্য, তথ্য আহরণ করার জন্য, পাঠ্য বিষয় পাঠ করার জন্য এবং অগ্রসর পাঠ অথবা শিখনের জন্য। এবার আসছি পঠনের প্রকারভেদ। তো যেমন আমরা লিখনের প্রকারভেদ জানলাম, ঠিক একইভাবে পঠনের প্রকারভেদ আমরা জানবো। তো বিভিন্নভাবে পঠনের প্রকারভেদ করা যায়। প্রথম প্রকারে কী কী রয়েছে দেখো, তো দেখো প্রথম প্রকারে রয়েছে
পঠনে কিন্তু যে ভাগগুলো সেগুলো কিন্তু প্রশ্ন আসে, বিশেষ করে যেমন আমরা ওখানে জানলাম একপাক্ষিক এবং দ্বিপাক্ষিক সম্বন্ধ বেশি আসে, ঠিক একইভাবে পঠনের ক্ষেত্রেও অনেকগুলো ভাগ রয়েছে। তো প্রথম প্রকারের যে ভাগগুলো রয়েছে সেটা হচ্ছে সরব পাঠ, নীরব পাঠ। সরব অর্থাৎ রব যুক্ত, অর্থাৎ রব মানে কি ধ্বনি, তাহলে ধ্বনি বা রব সহযোগে যে পাঠ সেটা হচ্ছে সরব পাঠ। অর্থাৎ আমি যে পড়াচ্ছি, জোরে জোরে পড়াচ্ছি, তুমি তো শুনতে পাচ্ছ, এটা হচ্ছে সরব পাঠ। এবং নীরব পাঠ কি, রব বা ধ্বনিহীন বা ধ্বনিবিহীন যে পাঠ। অর্থাৎ আমি তোমাদের যখন নোটটা প্রোভাইড করবো, তোমরা জোরে জোরে হয়তো একবার পড়লে, কিন্তু বিষয়টাকে অনুধাবন করার জন্য তোমরা কি, যারা উঁচু ক্লাসের শিক্ষার্থীরা থাকে তারা কিন্তু বিশেষ করে নীরব পাঠ করারই চেষ্টা করি। এবার আসছে দেখো দ্বিতীয় প্রকার রয়েছে একক পাঠ এবং সমবেত পাঠ। তো একক পাঠ কোনটাকে বলবো না, একক বা ব্যক্তিগতভাবে যে পাঠ করা হয় সেটা হচ্ছে একক পাঠ। আর সমবেত পাঠ বলতে কি, সমবেতভাবে অর্থাৎ সবাই মিলে যেটা সরব পাঠ করবো সেটা হচ্ছে সমবেত পাঠ। যেমন আমরা নামতা মুখস্থ করি ছোটোর সময়, সবাইকে একসাথে শ্রেণীকক্ষে দাঁড় করিয়ে নামতা বলে দেয় শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় বা কোনো একজন ছাত্র বলে দেয়, সেটা আমরা জোরে জোরে পড়ি। তো এগুলো হচ্ছে সমবেত পাঠ। তৃতীয় প্রকারের মধ্যে কী আছে দেখো, ধারণা পাঠ, চর্বণ পাঠ এবং সাধনা পাঠ। যেখানে বিষয়বস্তু সম্বন্ধে সাধারণ ধারণার জন্য কী পড়া হয়, পাঠ করা হয়, সেটা হচ্ছে ধারণা পাঠ, এটা সাধারণ ধারণা। চর্বণ পাঠ কি, বিষয় বিশ্লেষণ করে অন্তর্নিহিত অর্থ অনুধাবনের জন্য যে পাঠ। অর্থাৎ কোনো বিষয়ের বিশ্লেষণ করে তার একদম ইনার মিনিং কী রয়েছে সেটা একদম, যেমন চিবিয়ে বিশ্লেষণ করা, কোনো কিছু আমরা খাবার খাই চিবিয়ে সেটাকে হজম করার চেষ্টা করি, ঠিক একইভাবে বিষয় বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত অর্থ অনুধাবনের জন্য যে পাঠ সেটা হচ্ছে চর্বণ পাঠ। আর সাধনা পাঠ বলতে কি, বিষয়ের রস সাধনের জন্য যে পাঠ করে থাকি আমরা। অর্থাৎ কোনো কবিতা, কাব্যগ্রন্থে কোনো কবিতার বিষয়ে একদম যে আসল মূল ভাবার্থটা সেটা আমরা বোঝার চেষ্টা করি এই সাধনা পাঠের মধ্য দিয়ে। এবার চতুর্থ প্রকার আসছে ধারণা পাঠ, বিস্তৃতি পাঠ, অনুপূরক পাঠ এবং সমাধানী পাঠ। এখানে দেখো একটা ধারণা পাঠ রয়েছে, যেখানে পাঠ্য বিষয় খুঁটিয়ে পড়ে তা ধীরে ধীরে সেটাকে অনুশীলন করার চেষ্টা করা হয়। ক্ষয়ে রয়েছে কি, বিস্তৃতি পাঠ। অর্থাৎ কোনো কিছু বিস্তৃতি বলতে কি, বিষয়বস্তুকে সম্প্রসারিত করে বিস্তৃতভাবে পাঠ করা। অর্থাৎ একটা ছোট্ট বিষয় রয়েছে, সেটা বিষয়বস্তুকে সম্প্রসারিত বিশালভাবে সংক্ষিপ্তকার বিষয়টাকে বড়োভাবে বিশ্লেষণ করে যে পাঠটি আমরা করে থাকি সেটা হচ্ছে বিস্তৃতি পাঠ। অনুপূরক পাঠ বলতে কী বোঝায় দেখো নেক্সট, তারপর কয়ে যে পাঠ্যপুস্তক ছাড়া অনুপূরক গ্রন্থের সাহায্যে গ্রহণ করে যে পাঠ করা হয়। অর্থাৎ তুমি হয়তো ইতিহাস পড়ছো, তো ইতিহাস সাথে এমন কিছু বিষয় রয়েছে যেটা হয়তো ভূগোল পড়লেও তুমি বুঝতে পারবে, বা একই ধরনের কোনো একটা বইতে তোমার হয়তো এই যে আমরা যে পাঠগুলো করাচ্ছি সরব পাঠ, নীরব পাঠ, কোনো একটা বইতে হয়তো সরব পাঠ, নীরব পাঠের মধ্যে শেষ হলো, কিন্তু আমার নোটসটাতে হয়তো তুমি দেখতে পাচ্ছ যে সরব পাঠ, নীরব পাঠের সাথে সাথে ধারণা পাঠ, বিস্তৃতি পাঠ, অনুপূরক পাঠ, সমাধর্মী পাঠ সবই রয়েছে। তো এই যে একটা বইয়ের সাথে তুমি আরেকটা বইকে রিলেটেড করে তার বিষয়ের পাঠ্যপুস্তক ছাড়া অনুপূরক কোনো গ্রন্থের সাহায্য নিচ্ছ, সেটা হচ্ছে অনুপূরক পাঠ, এবং এই পাঠদানটাও কিন্তু অনুপূরক পাঠের মধ্যে পড়ে। এবার সমধর্মী পাঠ বলতে কি না, সমধর্মী সাহিত্য পড়ার ফলে লেখন শৈলী সম্বন্ধে জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি। অর্থাৎ কোনো একটা সমধর্মী বিষয় রয়েছে, সেটা যদি পাঠ করা হয় তাহলে তার লেখন শৈলী সম্বন্ধে তার জ্ঞান আগ্রহ বৃদ্ধি ঘটে। তো এগুলো হচ্ছে পঠনের বিভিন্ন প্রকারভেদ। এবারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা থেকে প্রশ্ন কিন্তু আসে, এবং এটা ডিএলএড বলো বা টিচিং এক্সামে বলো বা টেটের ক্ষেত্রে বলো প্রশ্ন আসে, যেটা হচ্ছে সরব পাঠ এবং নীরব পাঠের মধ্যে পার্থক্য। দেখো আমরা আগে জানি যে পাঠে ধ্বনি উৎপন্ন হয় তাকে বলা হয় সরব পাঠ, আর যে পাঠে ধ্বনি উৎপন্ন হয় না তাকে বলা হয় নীরব পাঠ। 1 নম্বর ঠিক আছে। 2 নম্বর কি দেখো, প্রাথমিক স্তরে সরব পাঠের গুরুত্ব বেশি, এই পর্যায়ে সরব পাঠ শিখনকে প্রাণবন্ত করতে। একদম ঠিক। ছোটোর সময় যখন বাচ্চারা শ্রেণীকক্ষে পাঠদান করবে অবশ্যই জোরে জোরে পড়বে, তাহলে তার মধ্যে তাদের ভুল ত্রুটি ধরা পড়বে, তাদের উচ্চারণশৈলী বিকশিত হবে, তাহলে তার জন্য কি সরব পাঠ প্রাথমিক স্তরের দরকার। কিন্তু মাধ্যমিক স্তর থেকে নীরব পাঠ বেশি ব্যবহার করা হয়, এবং এখানে চিন্তাশীল, মননশীল যে গভীর পাঠের ক্ষেত্রে নীরব পাঠ উপযোগী হয়ে ওঠে। পাঠে কিছুটা দক্ষতা অর্জন করার পর নীরব পাঠ কিন্তু অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। অর্থাৎ সরব পাঠের প্রতি যদি তোমার দক্ষতা অর্জন থাকে তারপরেই কিন্তু নীরব পাঠ করাটা প্রয়োজন। অর্থাৎ আমরা জানলাম কি সরব পাঠ প্রাথমিক স্তরের দরকার, মাধ্যমিক স্তরে নীরব পাঠ দরকার। 3 নম্বর কি, পাঠের ছন্দ জ্যোতি ধারণা তৈরি করে এই সরব পাঠ। অর্থাৎ কোথায় কীভাবে থামতে হবে বা বলার যে একটা ভঙ্গিমা সেটা কিন্তু সরব পাঠে হবে। নীরব পাঠে কীভাবে গুনগুন করে পড়লে না। আর পাঠের রসসাধন, অর্থাৎ একটা পাঠের প্রতি তোমার একদম ভিতরে যে অন্তর্নিহিত মিনিং জানার জন্য সরব পাঠ যুক্তিযুক্ত নয়, সেখানে একদম মনে মনে পড়ে তার বিষয়টা কি বলতে চাইছে একদম চিন্তা করে গভীরভাবে বলার বোঝার যে ক্ষমতাটা সেটা বিকশিত হয় এই নীরব পাঠের মধ্য দিয়ে। অধিক সময় সাপেক্ষ, পাঠের গতি কম থাকে। ঠিক আমি যে পড়াচ্ছি তাতে তোমাদের সময়টা বেশি লাগছে, কিন্তু তোমরা যদি এই নোটসটা যদি তোমরা ধীরে ধীরে পড়ো, মন দিয়ে পড়ো বা নীরব পাঠ করো, তাহলে তোমাদের কম সময়ের মধ্যে এই নোটসটা হয়তো তোমার 15 মিনিট হয়ে যাবে। সেটা হয়তো আমার ক্লাস করাতে তোমাদের হয়তো সময় লাগছে আধ ঘন্টা কি 45 মিনিট, এবং আমার সময় এবং শক্তিও অপচয় হচ্ছে এখানে। আর কম সময়ে বেশি বিষয় বা ধারণা অধিগম করা যায় এই নীরব পাঠের মধ্য দিয়ে।
5 নম্বর কি উচ্চারণ রীতির সঙ্গে পরিচয় ঘটে, উচ্চারণের ত্রুটির সংশোধনের সুযোগ থাকে। যেটা আমি আগেই বলেছি যে প্রাথমিক স্তরে যদি সরব পাঠ করে তাহলে শিশু শিক্ষার্থীরা ভুল না সঠিক উচ্চারণ করছে সেটাও ত্রুটি দূর হবে এবং উচ্চারণের যে বিষয়টা সেটাও কিন্তু সুস্পষ্ট হবে। আর নীরব পাঠের ক্ষেত্রে কি উচ্চারণের ত্রুটির সংশোধনের কোনো সুযোগ থাকে না। একটা শিশু যদি নীরব পাঠ করে প্রাথমিক স্তরে তাহলে শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বুঝতেই পারবে না যে সে কী পড়ছে, আদৌ তার ভুল পড়ছে না ঠিক পড়ছে সেটা কারো কিন্তু বোঝার ক্ষমতা থাকবে না। তাই আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করেছি তখন কী বলে বাবা মা যে একটু জোরে জোরে পড়, পাশের বাড়ির লোকও যেন শুনতে পায় এবং আমিও যেন শুনতে পাই। এবং এভাবেই প্রাথমিক স্তরে কিন্তু সরব পাঠ করাটা এবং একদম আবশ্যক। নেক্সট কি দেখো 6 নম্বর, ছোটদের শ্রেণীকক্ষে সরব পাঠের প্রচলন বেশি। আর গ্রন্থাগারে অর্থাৎ লাইব্রেরিতে দেখবে বিশেষ করে লাইব্রেরিতে একদম শান্তভাবে কোনো আওয়াজ ছাড়া একদম সাইলেন্ট মুডে যে পাঠদান করা হয় সেটা কিন্তু নীরব পাঠের মধ্যে পড়ে। ওকে, এবারে আসবো ধারণা সাধনা চর্বণা পাঠের যে বিষয়গুলো রয়েছে। তো লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে পাঠকে আবার 3 ভাগ করা যায়, ধারণা পাঠ, সাধনা পাঠ এবং চর্বণা পাঠ। আমরা আগেই জেনেছি বিষয়টা। তো দেখো এখানে কিন্তু আরও ডিটেলস দেওয়া রয়েছে, তো একটু আমরা কিন্তু সংক্ষেপে একটু জেনে নিচ্ছি। কোনো বিষয়বস্তু সম্বন্ধে সাধারণ ধারণা লাভ করার জন্য যে পাঠ করা হয় তাকে ধারণা পাঠ বলা হয়, যেমন সংবাদপত্র পাঠ। চর্বণ পাঠ কি কোনো গভীর নাটক অথবা কঠিন বিষয়বস্তু পাঠ করে বিশ্লেষণের মাধ্যমে ঠিক আছে মাধ্যমে তার অন্তর্নিহিত অর্থ অনুধাবন করাকে চর্বণ পাঠ বলা হয়। যেমন উদাহরণস্বরূপ, এটা উদাহরণ একটু টাইপিং মিস্টেক হয়েছে, যেমন তাত্ত্বিক প্রবন্ধ কোনো পাঠ পড়ছি সেটাই চর্বণ পাঠ। আর সাধনা পাঠ কি লেখকের অনুভূতি বা উপলব্ধি বিষয়বস্তুর রস ভাবনা আস্বাদন করার জন্য যে পাঠ দান করা হয় বা পাঠ করা হয় সেটা হচ্ছে সাধনা পাঠ। যেমন কোনো কবিতা পাঠের মধ্যে, এটার উদাহরণগুলো আমি আগেই কিন্তু দিয়েছি, তাই আমি অত ভালোভাবে বোঝালাম না। ওকে, নেক্সট এবার আসছে একটা বিশেষ দিক, সেটা হচ্ছে আদর্শ পাঠ আমরা কাকে বলবো। এতক্ষণ যে পঠন নিয়ে পড়লাম, তাহলে পঠনের তো একটা আদর্শ দিক রয়েছে, তো আদর্শ পাঠ কাকে বলবো। তো দেখো আদর্শ পাঠ কি না বহিরঙ্গ অথবা অন্তরলোর দিক থেকে পাঠকে যেভাবেই ভাগ করা হোক না কেন, যে কোনো পাঠের লক্ষ্য হলো তাকে আদর্শ পর্যায়ে নিয়ে যাওয়া। অর্থাৎ একটা পাঠ যে তুমি পড়ছো, পাঠদান সবাই পড়তে সবাই পারে, কিন্তু একটা আদর্শ পাঠ তো রয়েছে। এই যে আমি বলছি আমার মধ্যেও কিছু ত্রুটি রয়েছে, এটা কি আমার আদর্শ পাঠের মধ্যে নাও পড়তে পারে, কিন্তু কেউ একজন আদর্শ পাঠ যে পাঠদান করাবে বা তার পড়বে, তার পড়ার বা কবিতা বলার যে একটা দক্ষতা, সে আদর্শ দক্ষতাটা কোথা থেকে পাবো। তো তার জন্য 4টি বিষয় জানা দরকার এবং এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই দরকার। একটা হচ্ছে নির্ভুলতা, একটা হচ্ছে গতি, একটা হচ্ছে উপলব্ধি এবং আর একটা হচ্ছে অভিব্যক্তি। তো নির্ভুলতা কি জেনে বোঝা যাচ্ছে, যেখানে ছন্দ জ্যোতি ছেদ উচ্চারণ এসব দিকে দৃষ্টি রেখে শুদ্ধ নির্ভুলভাবে পাঠ করা আদর্শ পাঠের প্রথম বৈশিষ্ট্য। অর্থাৎ যেখানে ছন্দ জ্যোতিচিহ্ন, যেখানে প্রশ্ন চিহ্ন করা হচ্ছে সেখানে প্রশ্নের মতো বলা, যেখানে হয়তো এক্সক্লামেটরি চিহ্ন বা বিস্ময়সূচক বাক্য চিহ্ন রয়েছে সেখানে সেভাবে বলা, যেখানে হয়তো কোনো একদম সিম্পলভাবে কোনো বাক্য ব্যবহার করছে সেখানে সিম্পলভাবে বলা, কোনো কাছে অল্প থামা, কোনো কাছে কোনো ক্ষেত্রে বেশি করে থামা, এটা। নেক্সট 2 নম্বর গতি, প্রাথমিক স্তরে পাঠের গতি তুলনামূলকভাবে কম থাকে। অর্থাৎ যখন তুমি একজন শ্রেণীকক্ষে পাঠদান করাবে প্রাথমিক বিদ্যালয়ে, তখন তোমার পাঠদানটা একদম স্লোলি হবে, ধীরে ধীরে হবে, সেখানে পাঠদানের গতিটা তুলনামূলক কম থাকবে, ধীরে ধীরে পাঠের গতি বাড়ে। পাঠে অভ্যাস বৃদ্ধি পেলে দক্ষতা অর্জন সম্ভব হয়। বিষয়ভেদেও পাঠের গতির তারতম্য ঘটে, অর্থাৎ কোনো বিষয়ে জোরে পড়ানো দরকার বা স্পিডে, কোনো ক্ষেত্রে হয়তো স্লোলিভাবে পড়া দরকার। শিক্ষার্থী মানসিক যে বয়স শ্রেণী প্রভৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক গতিতে পাঠ আদর্শ পাঠের দ্বিতীয় বৈশিষ্ট্য। অর্থাৎ একটা নির্দিষ্ট গতি ছন্দে কিন্তু পাঠদান করতে হবে। 3 নম্বর কি আদর্শ পাঠের বৈশিষ্ট্য উপলব্ধি, অর্থাৎ বিষয়বস্তুর মর্ম অথবা রস উপলব্ধি করা, সাহিত্য পাঠের লক্ষ্য, রচনার শৈলী, ব্যঞ্জনা শব্দ প্রয়োগ, সৌন্দর্য উপলব্ধি এবং অনুধাবন আদর্শ পাঠের তৃতীয় বৈশিষ্ট্য। অর্থাৎ একটা সঠিক উপলব্ধিতে আসার জন্য সঠিকভাবে তার রচনার শৈলী, তার ব্যঞ্জন শব্দ প্রয়োগ, সৌন্দর্য উপলব্ধি, অনুধাবন এগুলো কিন্তু দরকার। আর এটার মধ্যে দিয়েই কিন্তু একটা উপলব্ধি ঘটে, যারা আদর্শ পাঠের 3 নম্বর বৈশিষ্ট্য। এবং 4 নম্বর হচ্ছে কি অভিব্যক্তি, অর্থাৎ অভিব্যক্তি বলতে কি না, বিষয়ে যে মর্মার্থ সঠিকভাবে অনুভব করলে তা পাঠেও কিন্তু অভিব্যক্ত হয়। সরব পাঠে এই অভিব্যক্তি সহজে বোঝা যায়, অর্থাৎ জোরে জোরে পড়ছি তাহলে বোঝা যাবে যে কী বলতে চাইছো। নীরব পাঠে কিন্তু শরীরী ভাষা এবং মুখমণ্ডলের ব্যঞ্জনায় আদর্শ পাঠের চতুর্থ বৈশিষ্ট্যের অভিব্যক্তির প্রকাশ ঘটে। অর্থাৎ যেখানে নীরব পাঠ সেখানে হয়তো অঙ্গভঙ্গির দ্বারাও বিষয়বস্তু বোঝানো যায়। এবারে এই যে পাঠদান আমরা পড়লাম এতক্ষণ পঠন, তো এখানে শিক্ষকের কী ভূমিকা হওয়া দরকার, আর তুমি এই যে টিচার হিসেবে কীভাবে বোঝাবে বিষয়টা। তো দেখো শিক্ষকের ভূমিকা কি না, প্রাথমিক স্তরে ব্যাকরণ শব্দ প্রয়োগের দিক থেকে সরল পাঠ বাঞ্ছনীয় অবশ্যই দরকার।
2 নম্বর কি পাঠ্য বিষয় যে শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা এবং পূর্বজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত করে তার উপর কি সম্পর্কযুক্ত করে উপলব্ধি করাতে হবে। এটা ভুল আছে একটু বানানটা। 3 নম্বর কি শিক্ষার্থীর অনুমান ধারণা প্রভৃতিকে গুরুত্ব দিতে হবে এবং সরব পাঠের উচ্চারণ নীরব পাঠে অনুধাবনের প্রতি একটু মনোযোগী হতে হবে। এটা হচ্ছে শিক্ষকের ভূমিকা। তো এবার আমরা জানবো কি, এবার আমরা জানবো সেটা হচ্ছে প্রকাশধর্মিতা। অর্থাৎ এতক্ষণ আমরা জানলাম গ্রন্থধর্মিতা, শ্রবণ এবং পঠন জানলাম। এবার প্রকাশধর্মিতা অর্থাৎ কীভাবে আমরা কোনো দক্ষতাকে বিকাশ করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে কথন। প্রকাশধর্মিতার প্রথম পার্টটা হচ্ছে সেটা হচ্ছে কথন। তো কথন সম্পর্কে জানবো। কথন একটি প্রকাশধর্মী দক্ষতা। আমরা জেনেছি শিশু জন্মের পর একটি ভাষা পরিবেশে হয়ে ওঠে, সেই ভাষাতে সে কী করে অভ্যস্ত হয়ে ওঠে। সেই ভাষা সবসময় সমাজমান্য নাও হতে পারে, ঠিক তো? তাহলে সামাজিক পরিবেশের উপযোগী মান্য ভাষায় সাবলীল হওয়ার জন্য কথন দক্ষতার কিন্তু প্রয়োজন। অর্থাৎ তুমি গালিগালাজ করলে সেটা তোমার কিন্তু কথনের মধ্যে পড়ে না। কথন একটা এমন বিষয় যেটা সমাজ প্রেক্ষিত হবে, সমাজের কাছে গ্রহণযোগ্য হবে, সেটাই তোমার আসল কথন, এবং এভাবেই কিন্তু কথন দক্ষতার বিকাশ ঘটবে। তো দেখো কথনের প্রকারভেদ কী রয়েছে। কথনের মধ্যে পড়েছে পারস্পরিক প্রতিক্রিয়া সম্পন্ন, অর্থাৎ যেখানে আলোচনা সংলাপ ঘটবে। 2 নম্বর কি আংশিকভাবে পারস্পরিক প্রতিক্রিয়া সম্পন্ন, যেখানে প্রশ্নোত্তর সহযোগে যেটা বক্তৃতা করা হয় সেটা। এবং একপাক্ষিক, অর্থাৎ যেখানে বক্তা, অর্থাৎ আমি যে বলছি এটা শুধু হচ্ছে কথনের একপাক্ষিক বৈশিষ্ট্য বা একপাক্ষিক প্রকারভেদ যেটা। এবার কথনের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। তো কথনের কী কী বৈশিষ্ট্য রয়েছে দেখো। কথনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম পড়েছে সঠিক স্বরক্ষেপণ, অর্থাৎ সঠিকভাবে তার স্বরক্ষেপণটা করতে হবে। সঠিক স্থানে শ্বাসাঘাত, অর্থাৎ কোনখানে থেমে নিয়ে তোমার বলা দরকার, কোনখানে তোমাকে জোরে, কোনখানে আস্তে, সেভাবে বলতে হবে। উচ্চারণের স্পষ্টতা, অর্থাৎ তুমি যে কথনটা পাঠদান করাচ্ছ তার মধ্যে যথেষ্ট একটা স্পষ্টতা থাকতে হবে। শ্রবণ যোগ্যতাটা থাকতে হবে, তুমি যে বলছো তার ক্ষেত্রে তোমার শোনাটা অবশ্যই দরকার, তবে তো তুমি বলতে পারবে। স্বাভাবিক গতি, একটা স্বাভাবিক গতি ছন্দের মধ্যে তোমাকে কথা বলতে হবে। কার্যকারিতা থাকতে হবে এবং বাকপটুতা, যেটা অর্থাৎ তোমার যে বলার ভঙ্গিমাটা সেটা কোনখানে কীভাবে দরকার সেটা প্রয়োগ করা। ওকে, এবার হচ্ছে কথন দক্ষতার লক্ষ্য কী। তো এই যে কথন দক্ষতা শিখবো, এটার আসল লক্ষ্য কী? এখানে লক্ষ্য হচ্ছে কী জন্য কথন শিখবো আমরা বা কথন দক্ষতার বিকাশ ঘটাবো, সেটা হচ্ছে শিক্ষার্থীদের সঠিক উচ্চারণ শেখানো, ব্যাকরণের ভিত্তি তৈরি করা, ভাষার অন্যয় সম্বন্ধে ধারণা তৈরি করা, নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত বক্তব্যের উপর দখল আনা, অর্থাৎ কোনখানে নিয়ন্ত্রিতভাবে পাঠদান করাচ্ছ বলছে, কোনখানে অনিয়ন্ত্রিতভাবে যেখানে বলেই চলো এটা সেটা দখল আনতে হবে, কোনখানে কীভাবে দরকার। নিজস্ব কথারীতি তৈরি করা, অর্থাৎ নিজের মতোভাবে ভঙ্গিমাতে বলা, মনের ভাব সঠিকভাবে প্রকাশে সাহায্য করা, অর্থাৎ তোমার যে মনের আত্মোপলব্ধি যে ভাবটা রয়েছে বা তুমি যেটা শুনেছো সেটা কতটা ভালোভাবে তুমি সেটা প্রকাশ্যে আনতে পারছো, এবং শব্দ প্রয়োগ কুশলতা অর্জনে সাহায্য করে। অর্থাৎ শ্রবণ মানে শব্দ যে তুমি প্রয়োগ করছো বা বলছো সেখানেও কিন্তু কুশলতা অর্জন ঘটবে। ওকে, এবার সে কথন দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা কী হওয়া দরকার। তো এই চ্যাপ্টার কথনটা কিন্তু খুব ছোট এবং একটু সহজ রয়েছে। তো একটি ভাষার বিভিন্ন ধ্বনির সঠিক এবং স্পষ্ট উচ্চারণে শিক্ষার্থীদের শেখানো এবং তাদের অভ্যাস করানো। অর্থাৎ তুমি এজ এ টিচার হিসেবে বা একজন শিক্ষিকা হিসেবে তুমি যে পাঠদান করাবে, সেখানে যে কথন দক্ষতার বিকাশ ঘটাবে, সেখানে সঠিক ধ্বনি, সঠিক স্পষ্ট উচ্চারণ শেখানো এবং তাদের সেটাকে অভ্যাস করানো দরকার। ভাষার শ্বাসাঘাত, ছন্দের ব্যবহার শিক্ষার্থীদের জানানো দরকার, যেটা আমি আগেই বলেছি। স্বরক্ষেপণের পদ্ধতির সঠিক দান দিতে হবে, শিক্ষাদান করাতে হবে। ক্রিয়ার কাল, কারক, লিঙ্গ, কোথায় কীভাবে কোন লিঙ্গ প্রয়োগ করতে হবে সেখানে সেই বিষয়গুলো জানা অবলম্বনে তাদের শব্দ সঠিক প্রয়োগ করতে হবে বা সেখানে দক্ষ করে তুলতে হবে শিক্ষার্থীদের। আর বাক্যের মধ্যে শব্দের সঠিক বিন্যাসে শিক্ষার্থীদের অভ্যস্ত করে তোলা। তো এগুলো হচ্ছে একজন শিক্ষক মহাশয়ের কথন দক্ষতা বিকাশে সাহায্য করতে হবে এইভাবে লক্ষ্য রেখে। এবার এসছে নেক্সট LSRWর মধ্যে রাইটিং, অর্থাৎ লিখন, যেটা হচ্ছে প্রকাশধর্মিতার দ্বিতীয় ভাগ বা শেষ ভাগ বলা চলে। তো দেখো লিখন হচ্ছে কি, এটাও একটা কিন্তু প্রকাশধর্মী দক্ষতা। শ্রবণ, কথন, পঠন ও লিখন এই 4টি দক্ষতার মধ্যে সবথেকে জটিল হলো কিন্তু লিখন দক্ষতা। এটি শুধুমাত্র যে ধ্বনির লিপিরূপ নয় সেটা ঠিক, এখানে কি সংগঠিত উপায়ে ভাবনার প্রকাশ এবং উপস্থাপন করতে হবে। সুন্দর ও যথাযথ লিখন অর্থপূর্ণ কিন্তু বার্তা প্রবাহ করে বা বহন করে। অর্থাৎ তুমি যদি ভালোভাবে যদি লিখতেই না পারলে, তাহলে তোমার বিষয়গুলো কেউ বুঝতেও পারলো না, সেটা বোধগম্য হলো না। এই যে আমি তোমাদের নোটসগুলো প্রোভাইড করছি, ভালোভাবে যদি না লিখতে পারি, বানান যদি অনেক ভুল থাকে, তোমরা বুঝতে পারবে কি না, এবং সেটা তোমাদের কাছেও ফলপ্রসূ হবে না। তো এবার আমরা জানবো যে লিখন আর কথন, যে এই যে লিখন আমরা জানলাম, তো লিখন আর কথনের মধ্যে পার্থক্য, দুটোই তো প্রকাশধর্মী, তাহলে পার্থক্য কী? তো দেখো লিখন ও কথন উভয়ই কিন্তু প্রকাশধর্মী দক্ষতা। কথন দ্বারা মনের ভাব
মৌখিকভাবে প্রকাশ করা যায়, আর লিখনের মাধ্যমে তেমনই মনের ভাব লিখিতভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ কথনটা হচ্ছে সাময়িকভাবে, যদি রেকর্ডিং না করা হয় তাহলে এটা একদম স্বল্প সময়ের জন্য, আর লিখনটা কিন্তু কি একটি চিরস্থায়ী বটে। পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে কথনের ধরন বদলে যেতে পারে, কিন্তু লিখনের ক্ষেত্রে সাধারণভাবে একটি স্থায়ী রূপ দেখা যায়। অর্থাৎ একবার যদি আমি লিখে ফেলেছি এটা চেঞ্জ করতে পারি না, কিন্তু বলার মধ্যে আমি সরি বলে ভুল বলে যদি কোনো থাকি তাহলে আমি সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে পারি। ওকে, নেক্সট দেখো, কথনের ক্ষেত্রে উচ্চারণ রীতি ব্যাকরণিক জ্ঞান প্রয়োজন। লিখনের ক্ষেত্রে কিন্তু শুদ্ধ বানানের ধারণা, ব্যাকরণ, বাক্য অন্বয়ের কিন্তু জ্ঞান প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ এখানে বাক্য বা ব্যাকরণের যে মানে দক্ষতাটা সেটা কিন্তু লিখনের ক্ষেত্রে বেশি প্রয়োজন রয়েছে। লিখন কথনের তুলনায় জটিলতর প্রক্রিয়া। অর্থাৎ বলে দিলাম সেটা কিন্তু এখানে শেষ, কিন্তু লিখন একটা বড় জটিলতর প্রক্রিয়া। তারপরে নেক্সট কী বলছে, লিখন প্রক্রিয়া কথন প্রক্রিয়ার তুলনায় অধিক সময় সাপেক্ষ। অবশ্যই ঠিক, এই যে পড়াচ্ছি পড়তে তোমাদের সামনে যে পড়ানো পাঠদান করানো বা বলাটা কথা বলাটা সেটা হয়তো 40 মিনিট লাগছে, কিন্তু তোমাদের এই নোটসটা আমার বানাতে হয়তো প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে বা তার থেকেও বেশি সময় লেগেছে। তো অবশ্যই লিখন দক্ষতার একটা অধিক সময় সাপেক্ষ ব্যাপার। কথন প্রক্রিয়ার তুলনায় লিখন প্রক্রিয়ায় অনুশীলনের প্রয়োজন অনেক বেশি, লিখনের জন্য অনেক বেশি মানে অনুশীলনের প্রয়োজন আছে। এবং লিখন দক্ষতার এটা কিন্তু নোটসটা এটা করতে ভুলে গেছি। তো এগুলো ছিল কথন এবং লিখনের মধ্যে পার্থক্য। এবার আমরা জানবো যেটা কি, সেটা লিখন দক্ষতার প্রয়োজনীয়তা কী, কেন আমরা লেখন দক্ষতার বিকাশ ঘটাবো বা লিখন দক্ষতার বিকাশে কতটা দরকার রয়েছে শিশু শিক্ষার্থীদের জন্য বা একজন ছাত্রছাত্রীদের জন্য। তো দেখো, 1 নম্বর কি, মনের ভাবকে স্বচ্ছভাবে প্রকাশ করা যায়। এখানে স্বাধীন রচনা শক্তি প্রকাশ পায়, অর্থাৎ নিজের মতো করে লিখতে পারা যায়। যুক্তি শক্তি, কল্পনা শক্তি, চিন্তা শক্তির বিকাশ ঘটে। তুমি কোন যুক্তিতে লিখছো, তোমার কল্পনা শক্তির দ্বারা তুমি সেটা প্রকাশ করছো, চিন্তা শক্তির বিকাশ ঘটছে। অর্থাৎ তুমি একটা যে ছবি আঁকছো সেটা তো একটা লিখন, সেখানে ছবির দ্বারা তুমি কি তোমার মনের কল্পনা শক্তিকে বিকশিত করছো লোকের সামনে, ঠিক আছে। তারপর কি, সৃজনশীলতার বিকাশ সাধন ঘটে, অর্থাৎ তোমার সৃজনশীলতার কতটা রয়েছে সেটার বিকাশ ঘটছে। ভাষার লিখিত রূপ সম্বন্ধে ধারণা অর্জন তোমার হয় এখানে। আর কি, আর দেখো তারপর রয়েছে জাস্ট ফর টাইম, এটা একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখো, তারপর কি বলছে যে ভাষার লিখিত রূপ সেটা সম্বন্ধে ধারণা অর্জন হয়। তারপর কি রয়েছে দেখো, তারপরে বানান সম্বন্ধে ধারণা অর্জন করা যায়। ভাষাগত যে দক্ষতা সেটারও বৃদ্ধি ঘটে, এবং সাহিত্যের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের প্রতি সচেতনতা হওয়া যায়। ওকে, নেক্সট আসছে এবারে কার্যকরী লিখন কোনটা আমরা বলবো। অর্থাৎ একটা কার্যকরী লিখন বা অ্যাকসেপ্ট কীভাবে করবো যে এই লিখনটা কার্যকরী, যেমন উদ্দেশ্যের স্পষ্টতা থাকতে হবে, কী উদ্দেশ্যে লেখা হচ্ছে তা যেন স্পষ্টভাবে বোঝা যায়। সুসংগঠন, অর্থাৎ গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা অনুসারে যৌক্তিক্রম অনুসরণে লেখা। তারপর 3 নম্বর কি, স্বচ্ছতা এবং সংক্ষিপ্ততা, অর্থাৎ বক্তব্য লিখে চলছে না, সেটার মধ্যে সরলভাবে পুনরুক্তি ব্যক্তি রেখে লেখা। সঠিক ভাষা প্রয়োগ, অর্থাৎ সুন্দর এবং যথাযথ শব্দোচ্চারণ করতে হবে, তাহলে তোমার কার্যকরী লিখন হবে সেটা। এবং ব্যাকরণের সঠিক জ্ঞান, অর্থাৎ শুদ্ধ বানানে ব্যাকরণ সিদ্ধভাবে সঠিক ছেদ যদি চিহ্ন ব্যবহার করে লেখাটা হচ্ছে কার্যকরী লিখনের মূল দিক। ওকে, নেক্সট তারপরে দেখো কী আছে, এবার আসছে লিখন দক্ষতা অর্জনের সহায়ক পাঠ্য বিষয়। তো দেখো কি বলছে, যে শিক্ষার্থীদের লিখন দক্ষতা সহায়ক যে বিষয়গুলি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত সেগুলি হলো প্রবন্ধ রচনা, অনুচ্ছেদ রচনা, গল্প লিখন, পত্র লিখন, ভাব সম্প্রসারণ, সারাংশ লিখন, বোধ পরীক্ষা, শ্রুতি লিখন। এগুলো হচ্ছে কি লিখন দক্ষতা অর্জনের সহায়ক পাঠ্য বিষয়। এবার লিখন দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকাটা কী হওয়া দরকার, অর্থাৎ তুমি এজ এ টিচার হিসেবে বা শিক্ষক বা শিক্ষিক হিসেবে কীভাবে তাদেরকে লিখন দক্ষতা বিকাশে সাহায্য করবে। তো দেখো, লেখার বিষয়বস্তু এবং লিখন যে কৌশল সম্বন্ধে শিক্ষার্থীদের অবহিত করতে হবে আগের থেকে, যে কেন আমরা লিখব সেটা সম্বন্ধে লেখার কত গুরুত্ব রয়েছে। তারপর কি, শিক্ষার্থীর বয়স, মানসিক বয়স, শ্রেণী, অভিজ্ঞতার পরিসর অনুযায়ী লেখার বিষয়বস্তু তাদের সামনে দিতে হবে। অর্থাৎ একটা হয়তো ক্লাস 1-2 এর শিক্ষার্থীকে যদি তুমি একটা বিশাল বড় প্রবন্ধ লিখতে দিয়ে দিলে বা একটা জটিল বানান দিয়ে দিলে সেটা তারা লিখতে পারবে না। তাহলে সহজ সরলভাবে বয়স অনুযায়ী, শ্রেণী অনুযায়ী তাদেরকে লিখন দক্ষতার বিকাশ ঘটানো দরকার। বাক্যের অন্বয় সংগঠন সম্বন্ধে শিক্ষার্থীদের কি সচেতন করতে হবে। আদর্শ বানানবিধি সম্বন্ধে শিক্ষার্থীদের অবহিত করতে হবে, অর্থাৎ সঠিক আদর্শ যে বানানবিধি সেটা জানাতে হবে বা সেভাবে তাদের লেখন দক্ষতার বিকাশ ঘটবে। 5 নম্বর কি, লেখার সময়
লেখার জন্য সময় এবং শব্দসীমা নির্ধারণ করে দিতে হবে, অর্থাৎ অনেক যে লিখে ফেললো সেটা নয়, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া এবং এই সময়ের মধ্যে তুমি কতটা ভালোভাবে লিখতে পারছো সেই শব্দটাও কিন্তু সীমাটা বেঁধে দেওয়া। তারপর কি সৃজনশীল রচনায় উৎসাহিত করতে হবে, অর্থাৎ নিজের মতো করে কোনো একটা বিষয় ছবি দেখিয়ে দিলে সেটা থেকে তুমি নিজের মতো করে লেখো, সেটার বিকাশ ঘটাতে হবে সেইভাবে। তারপর কি অভিধান ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহ দান করতে হবে, কোনো কিছু বিষয়ে যে অভিধান রয়েছে সেটা তাদের উৎসাহ বৃদ্ধি করতে হবে। তাদেরকে কোনো হয়তো দুর্গাপূজা বা কালী পূজা রয়েছে, সেখানে তাদের মতো করে কোনো একটা দেওয়াল লিখন করতে দেওয়া, বা বিখ্যাত লেখকদের লেখার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে হবে। তারপরে কি শিক্ষার্থীর যে নিজস্ব লিখনশৈলী রয়েছে সেটা তৈরিতে উৎসাহিত করতে হবে। আর শিক্ষক কী করবে, সহায়কের ভূমিকা নেবেন এবং লেখার সাহায্য করবেন, প্রয়োজনে ত্রুটি সংশোধন করে দেবেন, অর্থাৎ কোনো যদি ভুল থাকে সেটা শোধরানোটাও দরকার, নতুবা তার লিখন যে দক্ষতা সেটা কিন্তু থাকবে না। তো এতক্ষণ আমরা যেমন পঠনের ক্ষেত্রে আদর্শ পাঠের বৈশিষ্ট্য জেনেছিলাম, এবার আমরা যেমন যে সুন্দর হস্তাক্ষরের কিছু তো বৈশিষ্ট্য রয়েছে, তো কী কী থাকতে হবে, স্পষ্টতা, অর্থাৎ হস্তাক্ষর হবে স্পষ্ট সুন্দর হবে, বর্ণগুলি পরিষ্কারভাবে বোঝা যাবে সেভাবে লেখার স্পষ্ট থাকতে হবে। 2 নম্বর সরলতা, অর্থাৎ বর্ণগুলি লেখার ক্ষেত্রে কোনো জটিলতা থাকবে না, প্রতিটি হরফ সরল ঋজু হবে, অর্থাৎ একদম সোজাভাবে হবে, কোনো বাঁকা টেढ़াও থাকবে না। 3 নম্বর কি সমতা, বর্ণগুলি যেমন আকারে সমতা থাকবে, অর্থাৎ একই রকম বর্ণ, কটা হয়তো এত ছোট লিখলাম, আর কাক যদি লিখছি তো ক, আর এই কটা দিয়ে দিলাম এইটুকু, তাহলে হলো কি না, একটা নির্দিষ্ট সমতা রেখে লিখতে হবে। একটি বর্ণ পাশের বর্ণের তুলনায় আকারে যেন ছোট অথবা বড় না হয় সেদিকে নজর দেওয়া। ব্যবধান, দুটি শব্দের মধ্যে যে একটা নির্দিষ্ট ব্যবধান, সেই দুটি ব্যবধান থাকতে হবে, দুটি পংক্তির মধ্যে সম ব্যবধান থাকতে হবে, এগুলো হচ্ছে সুন্দর হস্তাক্ষরের মূল বৈশিষ্ট্য। তারপরে কি গতি, সঠিক গতি বজায় রেখে স্পষ্ট হস্তাক্ষরে লেখার অভ্যাস তৈরি করতে হবে, এবং এই লেখার জন্য কিন্তু অনেকেরই সময় লেগে যায়, তাহলে একটা সঠিক গতিতে লিখতে হবে, এবং জ্যোতির চিহ্নের সঠিক প্রয়োগ, অর্থাৎ কোথায় কীভাবে লিখছো সেখানে কোথায় পূর্ণচ্ছেদ দেবো, কোথায় কমা দেবো, সেই লেখাটাও কিন্তু দক্ষতা থাকতে হবে। ওকে, তো এই ছিল তোমাদের আজকে যে ক্লাস, সেই ক্লাসের ভাষার দক্ষতার যে বিকাশ, কীভাবে ভাষার দক্ষতার বিকাশ ঘটাবে, সেখানে শিক্ষার্থী ভাষা শিক্ষণের দক্ষতা সমূহগুলো শ্রবণ, কথন, পঠন, লিখন কীভাবে বিকাশ ঘটবে, গ্রহণধর্মী প্রকাশধর্মী কী জিনিস, সরব পাঠ, নীরব পাঠ কী, চরবর্ণ পাঠ, সাধারণ পাঠ, এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু জানলাম। তো জানার পরে আশা করছি সকলেই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই বলবো যে চ্যানেলের পাশে থাকো, একটা ছোট চ্যানেল গ্রো করার চেষ্টা করো, আমিও তোমাদের পাশে আছি, তোমরাও কিন্তু চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করো। আর সাথে সাথে বলবো ডেসক্রিপশন চেক করো, সেখানে কিন্তু প্লেলিস্টে যাও অথবা চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো, সেখানে ক্লাসগুলো দেখো, আপার প্রাইমারি যে ক্লাসগুলো করাচ্ছি। যারা ইন্টারভিউর জন্য ক্লাস দেখতে চাইছো অবশ্যই প্লেলিস্ট রয়েছে 2022 স্টেট ইন্টারভিউ প্লেলিস্ট, সেটাও দেখতে পারো, এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ডেসক্রিপশনের লিঙ্কে, কারণ ওখানে এই যে ক্লাসগুলো করাচ্ছি তার PDF সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি লাইক বন্ধুর সাথে শেয়ার করে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, জয় হিন্দ।